আজ আমরা আবার দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের পাঠ্য বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলা কবিতা আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে আমরা দু চার কথা জেনে নিই। কবির জন্ম 25শে নভেম্বর 1933 খ্রিস্টাব্দ। জন্মস্থান বহরু, দক্ষিণ 24 পরগনা। পিতা বামানাথ চট্টোপাধ্যায় এবং মাতার নাম কমলা দেবী। কলকাতার কাশিমবাজার স্কুল থেকে পাশ করে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু ছাত্র রাজনীতির দায়ে ডিসকলিজিয়েট হয়ে তার অনার্স বাংলা পরীক্ষা দেওয়া হয়নি। পরে কবি বুদ্ধদেব বসুর আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য গঠিত তুলনামূলক সাহিত্যে ভর্তি হলেও কয়েক মাস পরে তা ছেড়ে দেন। তৎকালীন ক্ল্যারিয়ন বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটার হিসেবে তার প্রথম চাকরি। এরপর ভারবী প্রকাশনায়, যেখানে তাঁরই পরিকল্পনায় শ্রেষ্ঠ কবিতা সিরিজ প্রকাশিত হতে থাকে। এই সময়ে বন্ধু পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় একটি টিউটোরিয়াল হোমও খোলেন। সে সময়ে তরুণ কবিদের একমাত্র মুখপত্র কৃত্তিবাস পত্রিকায় তিনি ছিলেন অন্যতম প্রধান প্রতিভা। 1961 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস কুয়োতলা প্রকাশিত হয়, যাতে তিনি তার স্বগ্রামের উপভাষা ব্যবহার করেছিলেন। এর আগে তার ছোট গল্প নিরুপমের দুঃখ প্রকাশিত হয়েছে। তার অপর দুই উপন্যাস দাঁড়াবার জায়গা ও অবনী বাড়িয়াছ একসময়ে রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়মিত ফিচার লিখেছেন। পরবর্তীকালে সম্পাদনা করেছেন কবিতা সাপ্তাহিকী, অনুবাদ করেছেন মেঘদূত, ওমর খৈয়াম, গালিব, লোরকা, রিলকে প্রমুখের কবিতা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে হে প্রেম, হে নৈশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, পাড়ের কাঁথা মাটির বাড়ি, প্রভু নষ্ট হয়ে যায়, সুখে আছি, ঈশ্বর থাকেন জলে, ছিন্ন বিচ্ছিন্ন, কবিতার তুলো ওড়ে, অঙ্গুরিতর হিরণ্য জল, যেতে পারি কিন্তু কেন যাব, টরে টক্কা, সকলে প্রত্যেকে একা প্রভৃতি। এইরকম প্রথিত যশা একজন সাহিত্যিকের সন্ধান আমরা এই বাংলা সাহিত্য জগতে পেয়েছি। তাঁরই লেখা কবিতা আমরা পড়ব আমি দেখি। এই প্রথিত যশা সাহিত্যিকের জীবনাবসান ঘটে 23শে মার্চ 1995 কলকাতায়। আমরা কবিতাটির শুরু করার আগে কবিতার বিষয়বস্তু সম্পর্কে এসো দু চারটে কথা জেনে নিই। প্রথমে আমরা আমি দেখি কবিতার উৎস সম্পর্কে একটু জেনে নিই। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা এটি। আমি দেখি এই কবিতাটি সূত্রপাত হয়েছে বৃক্ষপ্রীতি বা অরণ্যপ্রীতি মধ্য দিয়ে। সৃষ্টির প্রথম লগ্নে পৃথিবীর বুকে শুধুমাত্র গাছের অস্তিত্ব ছিল। সভ্যতার উন্নতির চূড়ান্ত পর্বে যখন আমরা উপনীত, আণবিক যুগের দুর্দণ্ড প্রতাপ যন্ত্রগণকের মাধ্যমে আন্তর্জাতিক জাল বিন্যাসে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। তবুও মানব জীবনে অরণ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই কবি সদর্প ঘোষণা করেন, সভ্যতার ইট সিমেন্টের স্তূপ ভেদ করে গাছ বেড়ে উঠুক, তাকে এনে লাগানো হোক সমাজ পরিবেশে। মানব সভ্যতার আশীর্বাদ রূপে গাছই আমাদের যোগান দেয় আসবাবপত্র, বাসগৃহ, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, রোগ নিরাময়ের জন্য ভেষজ ওষুধ আর শ্বাস প্রশ্বাসের জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন।
আমি দেখি কবিতাটি সেই গাছের বহুবিধ লোকপ্রিয়তা ও আকর্ষণের কথাই বলে। কবি পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে গাছকে লাগানোর জন্য মানুষের কাছে আবেদন করেছেন। গাছ না হলে জগতের খাদ্যশক্তি, জীবনদায়ী অক্সিজেন, ওষুধ কোনোটাই তৈরি করা সম্ভব হতো না। সে কারণে আরও বেশি বেশি বৃক্ষরোপণ করা দরকার। সবুজ মানেই শ্যামলিমা, সতেজতা। বৃক্ষ আমাদের আদি প্রাণ। অরণ্য থেকেই রচিত হয়েছে বেদ, উপনিষদ। বৃক্ষের সঙ্গে মানুষের সম্পর্ক দাতা গ্রহীতার। বৃক্ষই আমাদের ত্রাণকর্তা। রবীন্দ্রনাথ বলেছেন, বৃক্ষ হল আদি প্রাণ। প্রাণের সজীবতা নিয়ে বৃক্ষ আমাদের যন্ত্রণাক্ষুব্ধ জটিল জীবনের বুকে পরম শান্তি সৃষ্টি করতে পারে। তাই কবি শক্তি চট্টোপাধ্যায় আহ্বান করে বলেছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। সুদীর্ঘ নগর জীবন কবির মনকে করেছে পীড়িত, অতিষ্ঠ করে তুলেছে। আর তা থেকেই কবির মনে এক তীব্র বেদনাবোধ জাগ্রত হয়েছে। নগর সভ্যতার মেকি ঔজ্জ্বল্য বা জৌলুস কবি মনে প্রতিনিয়ত শূন্যতা সৃষ্টি করেছে। হয়তো শহর আরও সুন্দর হয়েছে, তবে সে সৌন্দর্য মনের আনন্দ, প্রাণের স্ফূর্তি রচনা করে না। এক ধরনের একঘেয়েমির আবর্তে পড়ে কবির জীবন অতিষ্ঠ হয়ে পড়ে। তাই শহরের ক্লান্তিকর সভ্যতা থেকে কবির মন মুক্তি চায়। যন্ত্রযুগের জটিলতায় প্রতিনিয়ত অরণ্য ধ্বংস করে বৃহৎ বৃহৎ অট্টালিকা তৈরি হচ্ছে। আধুনিক জীবনের চাহিদা মেটাতে গাছকে কেটে ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বাসস্থান, কলকারখানা তৈরির জন্য, এমনকি ব্যবসায়িক স্বার্থেও নির্বিচারে অরণ্য নিধনযজ্ঞ শুরু হয়েছে। সভ্যতার চূড়ান্ত অগ্রগতির বিপরীতে পৃথিবীর বুকে ঘটে চলেছে বৃক্ষছেদন কর্ম। প্রকৃতির বুকে রুক্ষ, শ্রীহীন, ছায়াহীন এক মরুভূমি গড়ে তোলার উদগ্র বাসনায়, ধ্বংসলীলায় মত্ত হয়েছে একদল মানুষ। ফলে কবির মন আহত পাখির মতো যন্ত্রণায় ছটফট করছে। পল্লব ঘন আম্র কাননের অভাব কিংবা ছায়া সুনিবিড় শান্তির নীড় আর শ্মশানের পরিণত। যুগ যুগ ধরে সঞ্চিত সুন্দর পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতেই কবি বৃক্ষ ও মানুষের জীবনের মধ্যে সুমধুর সম্পর্ক রচনা করতে গাছ লাগানোর পক্ষপাতী। মনের আরামে, চোখের সৌন্দর্য প্রিয়তার উপলব্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি আহ্বান করেছেন কবি। ভারসাম্যহীন প্রকৃতিকে রক্ষা করতে ভূমিক্ষয় রোধ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি রোধ কিংবা বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তুলতে সবুজের সমারোহ সৃষ্টি করতে হবে। বৃক্ষ শুধু মানুষের গৃহশোভাই বৃদ্ধি করে না, বৃক্ষ মানুষের আত্মরক্ষার অধিকার প্রতিষ্ঠাও করে। দেহ মনে সুগভীর প্রশান্তি আনে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবনের তিনটি মৌল প্রয়োজনেই বৃক্ষ প্রধান ভূমিকায় অবতীর্ণ। রবীন্দ্রনাথ বৃক্ষ বন্দনা করেছিলেন এইভাবে, অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা। সমগ্র বিশ্বে গাছ লাগানোর ব্যাপক পরিকল্পনার সূত্রধর এই আমি দেখি কবিতাটি। দৃষ্টিনন্দন সৌন্দর্যের উৎসারে সারা জগৎ প্রভাসিত হোক আনন্দ কলতানে। এরূপ সুগভীর প্রজ্ঞা মিশ্রিত আবেদন ও ব্যঞ্জনায় কবিতাটি রচনা হয়েছে। তাই কবি এক ছায়া ঘেরা, সবুজে ঘেরা জগৎ যেন দেখে যেতে পারেন, সেইভাবে বা সেই কামনাতে তিনি এই কবিতাটি রচনা করেছেন। তাই কবিতা শুরু করার আগে আমরা এই শক্তি চট্টোপাধ্যায়ের রচনার বৈশিষ্ট্য বা বিষয়বস্তু সম্পর্কে দু চার কথা জানলাম। রচনা বৈশিষ্ট্য বলতে কবি কিন্তু এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত নগর জীবনে ক্লান্তি
হতাশার কথা বলেছেন, সেই সঙ্গে সঙ্গে গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন, যাতে করে তার দেহ, মন, চোখ, মনন সব কিছু প্রশান্ত হতে পারে। এবার এসো আমরা মূল কবিতাটি আলোচনা করি। এবার আমরা মূল কবিতাটি আলোচনা করি। কবিতার নাম আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায়। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমাদের দরকার শুধু গাছ দেখে যাওয়া, শুধু গাছ দেখা। খুব সহজ সরল শব্দের মাধ্যমে কবি নিজের মনের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করলেন। গাছ লাগানো, একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণ উৎসব, বন মহোৎসব এ সম্পর্কে দীর্ঘদিন, যুগে যুগে, বছরে বছরে, প্রতিক্ষণে আলোচনা হয়। কিন্তু কবি শক্তি চট্টোপাধ্যায় তার এই আকাঙ্ক্ষা খুব সহজ সরল ভাষায় কবিতার প্রথম দুটি লাইনেই প্রকাশ করলেন। বললেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কেন দরকার সে কথা তিনি নিজেই বললেন। কবির জীবনে প্রয়োজন গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু তার শরীরের জন্য ভীষণ প্রয়োজন। তিনি আরোগ্য কামনা করেছেন। নগর জীবনের ক্লান্তি, হতাশায় দীর্ণ এই মানুষটি আরোগ্যের জন্য প্রকৃতি মায়ের কোলে আশ্রয় নিতে চেয়েছেন। ওই সবুজের ভীষণ দরকার। চোখের আরাম, মনের শান্তি, দৈহিক আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। এই প্রসঙ্গেই তাই কবি প্রথমেই সোচ্চার হয়েছেন দুটি লাইনের মাধ্যমে। বললেন, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। কেন দেখা? এটি বক্তা হলেন কবি। গাছকে দেখা কেন প্রয়োজন সে কথাও তিনি বলে দিলেন। গাছ দেখতে না পেয়ে কবির যে আক্ষেপ প্রকাশিত হয়েছে, যে একঘেয়েমি ক্লান্তিকর নগর জীবনে তিনি বিধ্বস্ত হয়েছে, সেই কথাটি কিন্তু তিনি এখানে পরের অংশেই বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। জঙ্গল শক্তি চট্টোপাধ্যায়কে বারে বারে টেনেছে। তিনি আকর্ষণ বোধ করেছেন জঙ্গলে ফিরে যাওয়ার জন্য। তিনি আকর্ষণ বোধ করেছেন পল্লী বাংলার মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য। তিনি আক্ষেপ করেছেন বহুদিন তার জঙ্গলে যাওয়া হয়নি। তার পেশাগত কারণে, পারিবারিক কারণে, নগর জীবনের অভ্যস্ত হয়ে থাকার কারণে, যে কারণেই হোক কবি ফিরে যেতে পারেননি বহুদিন জঙ্গলে। আর এজন্য তার মন আকাঙ্ক্ষিত হয়েছে জঙ্গলের জন্য। বলছেন কবি, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। আমরা দেখি শহর কলকাতা যেন স্ফীত হচ্ছে, স্ফীতধর হচ্ছে। সে কারণে সে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তার পার্শ্ববর্তী যে সমস্ত সবুজ বনানী ছিল সেগুলোকেও গ্রাস করছে। এ চিত্র শুধু কলকাতার নয়, যে কোনো শহরেরই একই চিত্র। এই যে লাইনটি, এটি খুব ইম্পর্টেন্ট একটা লাইন এবং আজকের যুগের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি উক্তি, যে উক্তিটি প্রায় প্রবাদ প্রতিম হয়ে দাঁড়িয়েছে। কবি বলছেন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? এই নগরায়ন। নগরায়ন হচ্ছে শহরের অসুখ। নগর স্ফীত হচ্ছে, বর্ধিত হচ্ছে। আমরা বলি না বৃহত্তর কলকাতা,
যেন কলকাতার, শুধু কলকাতার যে আগের মানচিত্রই নয়, তার আশেপাশের এলাকাও সে কলকাতার মানচিত্রের মধ্যে ঢুকে যাচ্ছে। নগরায়ন ঘটছে, নগরের বিস্তৃতি ঘটছে, শহর তার আগ্রাসী মনোভাব নিয়ে আশেপাশের জঙ্গলকে, গাছকে, বনানীকে, গ্রামাঞ্চলকে গ্রাস করছে। এটাই শহরের অসুখ। হাঁ করে কেবল সবুজ খায়। নগরায়নের ফলে সবুজ মিটে যায়, সবুজ হারিয়ে যায়। আমরা যদি আমরা ইন্টারনেটে দেখি তাহলে দেখব বিগত কয়েক দশক আগে কলকাতা বা তার চারপাশে যত সবুজ ছিল, এখন কিন্তু তার আর বিন্দু মাত্র অবশিষ্ট নেই। তাই বলছেন যে এই অসুখের ফলে কি হয়? অসুখের ফলে নগর সবুজ খায়, সবুজ গিলে খায়, সবুজ গ্রাস করে। তার ফলে কি হয়? সবুজের অনটন ঘটে। অনটন মানে অভাব। চারিদিক রুক্ষ, শুষ্ক, ঊষর একটি প্রান্তরে পরিণত হয়, যেখানে ধোঁয়া, দূষণ, কদর্যতা, একটা গ্লানি মানুষের হৃদয়কে গ্রাস করে। যেমন দূষণ শুধুমাত্র শরীরকেই গ্রাস করে না, মানুষের মনকেও গ্রাস করে। গ্রাম্য প্রকৃতির অরণ্যের কোলে মানুষ গেলে মানুষ দেহ মনে উভয় দিক থেকে অনেক বেশি সতেজ অনুভব করে। তাই এটি খুব ইম্পর্টেন্ট একটি লাইন। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এবার প্রথমে কবি নিজের দাবির কথা বললেন যে তিনি সবুজ দেখতে চান। কেন চান সেটাও বললেন। তারপরে বললেন নিজের একঘেয়েমি, ক্লান্তি, নিজের হতাশার কথা। তারপর তিনি নিজেই সমাধান দিচ্ছেন, এই ক্লান্তি অপনোদনের ব্যবস্থা নিজেই করছেন। বলছেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। তাই বলছেন এই রকম জঙ্গলে যেতে পারছেন না, জঙ্গলে দিন কাটাতে পারছেন না, শহরের অসুখ হাঁ করে সবুজ খাচ্ছে, সবুজের অনটন ঘটছে, শহরের বদ্ধ জীবনে রয়েছেন কবি। তো এর হাত থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় কবি নিজেই বললেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। সবুজের বিস্তার চোখের আরাম, মনের শান্তি বিধান করে। চারিদিকে সবুজ যদি বনানীর মধ্যে বাস করা যায় তাহলে চোখের আরাম ঘটে। সবুজ বনানীর স্পর্শে, নির্মল বায়ুর স্পর্শে আমাদের দেহ অনেক সতেজ অনুভব করে। তাই শেষ পর্যন্ত বলছেন, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। বারবার একটা কথাই তিনি বলছেন যে গাছ আনো, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। এখানে বললেন, আবার এখানে শেষে গিয়ে এসে বললেন গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। এই প্যারাগ্রাফের সূচনাতেও বললেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও। বারবার 3বার আমরা দেখছি কবি এখানে বলছেন যে তিনি নিজেই সমাধান দিচ্ছেন এই অবস্থার। তিনি বলছেন সবুজ প্রকৃতির মধ্যে মানব জীবনের যে একটা সম্পদ বা আশ্রয় খুঁজে পায়, সেই জন্য তিনি গাছকেই একমাত্র হাতিয়ার করেছেন। তাই জন্য তিনি উপায় বলছেন যে গাছ তুলে আনো। জঙ্গলে যেতে না পারো, তুমি ছোট বাগান তৈরি করো। সেই ছোট বাগানে অন্তত তার একটা ক্ষুদ্র সংস্করণ, জঙ্গলের সংস্করণ তোমরা বিধান করো। বিন্দু বিন্দু জলে আমরা সিন্ধু দর্শন করতে পারবো তবে। এবার আমরা মূল কবিতার আলোচনা শেষ করলাম। এখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন বেছেছি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, কবিতাটির আয়তন সংক্ষিপ্ত, সেই জন্য কোনো সেইভাবে ইম্পর্টেন্ট লাইন, গুরুত্বপূর্ণ লাইন বলে দেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনই তাৎপর্য রাখে। কিন্তু তবুও আমরা কয়েকটা লাইন নিয়ে আলোচনার সুবিধার জন্য বেছেছি। প্রথম যে লাইনটি আমরা দেখেছি কবিতায় 3বার কবি বলেছেন গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। এখানে কবি আসলে বলতে চেয়েছেন এটাই তার আকাঙ্ক্ষা, এক এবং একমাত্র আকাঙ্ক্ষা। তিনি
আধুনিক জীবনে ক্লান্ত, তাই ছায়া সুনিবিড় শান্তির নীড় খুঁজতে তিনি চলে যেতে চেয়েছেন জঙ্গলে। যখন তা সম্ভব হয়নি তখন তিনি চেয়েছেন সেই জঙ্গলেরই একটি ক্ষুদ্র সংস্করণ গড়তে। তাই জন্য তিনি সমাধান দিয়েছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আসলে প্রকৃতির এবং গাছের যে প্রয়োজনীয়তা এবং তার ঐতিহ্য, যা পুরাকাল থেকে আমাদের জীবনে গাছেদের যে ভূমিকা, সেই প্রসঙ্গগুলি তিনি এখানে উপলব্ধি করেছেন। তারপর তিনি বলছেন, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। এই আরোগ্য কিসের? তবে কি কবি অসুস্থ? অসুস্থ আমরা প্রত্যেকেই। নগর জীবনে থাকতে থাকতে প্রকৃতি থেকে দূরতর হতে হতে শরীরে মনে আমরা প্রত্যেকেই ক্লান্ত, বিধ্বস্ত। এখন আমরা স্ট্রেস, অ্যাংজাইটি এই শব্দগুলির সঙ্গে ভীষণভাবে পরিচিত, ডিপ্রেশন, কিন্তু এর হাত থেকে রেহাই পাওয়ার পথ নেই। তাই আরোগ্য আমাদের প্রত্যেকের দরকার। নগর জীবনে ক্লান্ত কবিও তাই আরোগ্যের জন্য প্রকৃতি মায়ের কোলকে খুঁজে পেতে চেয়েছেন। তাই বলছেন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। শরীরের আরোগ্য, মনের আরোগ্য, দুই ক্ষেত্রেই প্রয়োজন সবুজের। এটা আমরা আলোচনা করার সময় কবিতার ক্ষেত্রে দেখেছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। নগরায়নের কথা বলেছি। এখন যে কোনো আধুনিক নগর যে জনসংখ্যার বিস্ফোরণের কারণে স্ফীত থেকে স্ফীততর হচ্ছে, যে কারণে তার আশেপাশের যে সমস্ত উপনগরীগুলো ছিল বা শহরতলিগুলো ছিল, যেখানে একটু হলেও বনানীর অবশিষ্ট ছিল, বনানী, সেখানে সেগুলোও কিন্তু চলে যাচ্ছে। এই শহরের অসুখ হচ্ছে নগরায়ন। হাঁ করে কেবল সবুজ খায়, তার মানে নগরে স্ফীতি ঘটে, তাই সবুজ বৃক্ষ নিধন হচ্ছে, সবুজের অনটন ঘটছে। পরের লাইনটি দেখি, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। ওই একই লাইনের পুনরাবৃত্তি, এখানে একটু অন্যভাবে করছেন। চোখে সামনে যদি সবুজ থাকে, মনও প্রশান্ত হয়ে ওঠে। চোখ এবং মন, দেহ সবই প্রশান্ত হয়ে ওঠে। তাই জঙ্গলে যাওয়া যদি সম্ভব না হয়, তাহলে প্রকৃতি মায়ের কোলে যদি ফিরে যাওয়া সম্ভব না হয়, নানা রকম কারণে আমাদের পক্ষে তো সব সময় সম্ভব হয় না, তাই কবি নিজেই বলছেন যে একটি ক্ষুদ্র সংস্করণ তুমি নিজেই গড়ে নিতে পারো, কারণ চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। বহুদিন জঙ্গলে কাটেনি দিন। জঙ্গলে না যাওয়ার এবং তারই সাথে সাথে গাছপালার সান্নিধ্যে না আসতে পারার এবং এই যে নগর জীবনের একঘেয়েমির কথা, একঘেয়েমিতে দীর্ণ কবি, ক্লান্তি, হতাশার মধ্যে দীর্ণ কবি নিজের আক্ষেপের কথা বলেছেন। আর শেষে গিয়ে বলছেন, আমার দেখা দরকার শুধু গাছ দেখা। এটাই কবির আকাঙ্ক্ষা। আমি দেখি, কবি কি দেখতে চাইছেন? দেখতে চাইছেন গাছ, সবুজ, বনানী। তাই এই বিষয়টি কিন্তু আমি দেখি কবিতার মূল বিষয়। আমরা আজকে আমি দেখি কবিতার আলোচনা এখানেই শেষ করলাম। তোমরা একটু টেক্সটটা ঠিকঠাকভাবে পড়ো, তাহলে তোমরা যে কোনো ছোট প্রশ্ন, বড় প্রশ্নের উত্তর নিজেই লিখতে পারবে। কবিতার বিষয়বস্তু এমন কিছু কঠিন আমাদের মনে হয় না, আর এই যেভাবে আমরা আলোচনা করলাম তাতে নিশ্চয়ই তোমাদের একটু হলেও বুঝতে সুবিধা হবে। তাহলে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি এই কবিতার আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম।